দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিনিয়র এন্টারপ্রেনারশিপ টাইমসের আজকের এপিসোডে। সিনিয়র এন্টারপ্রেনারশিপ টাইমসের আজকের এপিসোডে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টেরিয়র স্টুডিও এর সিইও মারুফ লিয়াকত। আজকে আমরা এই শোর মাধ্যমে মূলত এন্টারপ্রেনারশিপ জার্নি সহ তার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। মারুফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়েল ভাই আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার এন্টারপ্রেনারশিপ জার্নি কেমন চলছে? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবকিছু মিলিয়ে খুবই ভালো যাচ্ছে। আসলে এন্টারপ্রেনারশিপ জার্নি তো এতটা সহজ না যতটা অনেকেই মনে করে। এই যে আপনার এন্টারপ্রেনারশিপ জার্নির শুরুটা কেমন ছিল? এন্টারপ্রেনারশিপ জার্নি আসলে সহজ না, কথা যেমনিভাবে ঠিক একইভাবে এটা অনেক সহজ। সো দুটো দিকই আছে। এখন এই এন্টারপ্রেনারশিপ জার্নিটা হচ্ছে আসলে এটা একটা জার্নি। এটা আসলে একদিন দুদিন বা এক মাস দু মাসের কোনো ব্যাপার না, বা 9টা থেকে 5টা একটা অফিস আওয়ারের কোনো ব্যাপার না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। থ্রু আউট দ্য লাইফ আপনাকে এটা ক্যারি করতে হবে। সো এইটা আমরা হয়তো বলার সময় অনেকে মনে করি জার্নি, বাট প্র্যাকটিক্যাল লাইফেও যেটা জার্নির মতো প্রবাহমান চলতে থাকে, এই ব্যাপারটা যদি আমরা না বুঝতে পারি তখনই আসলে এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর যখন আমাদের মাইন্ডসেটটার মধ্যে গ্রো হয়ে যায় এন্টারপ্রেনারশিপ হচ্ছে জার্নি, এটা আমাদের ডে টু ডে লাইফের সাথে সামনের দিকে এগিয়ে যাবে, এই মাইন্ডসেটটা গ্রো করতে পারলে এটা তখন আসলে খুব কঠিন না। তখন এটা ভালো লাগা ভালোবাসার মধ্যে চলে আসে, ডেইলি নিডসদের মধ্যে তখন চলে আসে, তখন প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার মতো। আমি এটাই মনে করি। আপনার যে প্রতিষ্ঠান ইন্টেরিয়র স্টুডিও কবে শুরু করছিলেন এবং কিভাবে শুরু করেছিলেন? ইন্টেরিয়র স্টুডিওর যাত্রা শুরু হয় 2014 সালের জুলাই মাস থেকে। সো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। ওই সময়টা আমি জবে ছিলাম। জবে থাকাকালীন সময়ই প্যারালালি আসলে ইন্টেরিয়র স্টুডিওর যাত্রা শুরু হয়। দেন একটা সার্টেন টাইম পর যখন একটু একটু করে সব কিছু মিলিয়ে কাজের প্রেশার অনেক বেড়ে গেল, ক্লায়েন্টের রেসপন্স অনেক বেড়ে গেল, তখন জবটাকে কুইট করে ফুল টাইম আমার বিজনেসে চলে আসা, এবং আলহামদুলিল্লাহ তারপর থেকে সেই জার্নি, সেই রেস আলহামদুলিল্লাহ চলছে। তো সামনেও চাই অনন্তকাল এই ইন্টেরিয়র স্টুডিওর যাত্রা চলতে থাকে। এর মাঝখানে আমি একটু জানতে চাই যে জব থেকে বিজনেস কিংবা এন্টারপ্রেনারশিপ জার্নি কেন? প্রথমত নিজের মতো করে কিছু করা, নিজের করে কিছু করা। সো আমি আসলে ক্যারিয়ার শুরু হয়েছিল 2010 সালে। তারপরে 3টা কোম্পানিতে কাজ করার আমার সুযোগ হয়েছে। 3টা কোম্পানি আল্লাহর মধ্যে বাংলাদেশের ফেমাস 3টা কোম্পানি ছিল। সো ওই সব জায়গায় কাজ করতে গিয়ে কোম্পানিগুলোর অনেক পজিটিভ নেগেটিভ অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, যেহেতু ওই কোম্পানিগুলোতে খুব ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে। ওই পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো দেখার পরে যেটা হয়েছে, আমি যেসব জায়গায় মনে হয়েছে যে না এই জায়গাগুলো আসলে রিমুভ করা প্রয়োজন, এই জায়গাগুলো যদি সংশোধন করা যায় কোম্পানিগুলো আরও সামনের দিকে আগাতে পারবে, কনজিউমাররা আরও বেশি হেল্পফুল হবে, সামগ্রিকভাবে পুরো জাতি দেশ এখান থেকে বেনিফিট গেইন করতে পারবে, ওই জিনিসগুলো আমার মাথায় বেশি ক্লিক করতো। দেন মনে হতো আচ্ছা আমি নিজে যদি কিছু করতে পারি তাহলে কি এই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করব, দেন সলভ করে এখানে কি কি ভ্যালু অ্যাড করা যায়। সো ওইটা ছিল এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করার অনেক বড় একটা রিজন, যে এক্সিস্টিং যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায়, প্রবলেমগুলো সলভ করে মানুষের লাইফে কিভাবে ভ্যালু অ্যাড করা যায়। সো এটা ছিল অনেক বড় একটা রিজন আমার এন্টারপ্রেনারশিপ জার্নি শুরু করার পেছনে। এই যে আপনি বললেন যে আপনি 3টা কোম্পানিতে জব করেছেন, এই 3টা কোম্পানি থেকে সবচেয়ে কোন বিষয়টা আপনি শিখেছেন কিংবা কোন বিষয়টাকে আপনি সবচেয়ে বেশি ফিল করেন যেটা এই সময়ে কিংবা আপনার এন্টারপ্রেনারশিপ জার্নিতে কাজে লাগছে? অনেক বড় একটা ব্যাপার হচ্ছে লার্নিং। আমি যে 3টা কোম্পানিতে ছিলাম তার মধ্যে আমার দ্বিতীয় কোম্পানি যেটা ছিল, সো ওইখানে লার্নিংয়ের অনেক বেশি সুযোগ ছিল। আমি প্রথম কোম্পানিটা আমার যথেষ্ট ভালো কোম্পানি ছিল, বাট খুব একটা লার্নিংয়ের যে সুযোগ ছিল ব্যাপারটা তা না। বাট আমার দ্বিতীয় যে জবটা ছিল সেখানে অনেক বেশি লার্নিংয়ের সুযোগ ছিল। সো ওই যে কোনো কোম্পানিতে যারা হিউম্যান রিসোর্স যারা আছে, যারা নতুন জয়েন করছে, তাদের যদি কন্টিনিউয়াস প্রসেসে ট্রেনিং অ্যান্ড এডুকেশনের যে ব্যবস্থাটা যদি থাকে, তাহলে এই কোম্পানির এমপ্লয়িরা কিন্তু অনেক বেশি আউটপুট এনে দিতে পারে। এটা আসলে হতাশার কথা, বাংলাদেশের কোম্পানির মালিকগুলো হয়তো জানি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ব্যাপারটাতে খুব একটা অ্যাওয়্যার থাকে না। তারা শুধু বেনিফিটটাকে খোঁজে, বাট বেনিফিটটাকে অ্যাচিভ করার জন্য তার যে হিউম্যান রিসোর্স আছে, তাদের যে কন্টিনিউয়াস প্রসেসে যে লার্নিংয়ের যে ব্যাপারটা রাখতে হবে, ওই জায়গাটা অনেক সময় আমাদের বিজনেসম্যানরা, কোম্পানির ওনাররা হয়তো অনেক সময় ভুলে যায়। বাট ওই জায়গাটা যদি ইনশিওর করা যায়, কন্টিনিউয়াস প্রসেসে তার হিউম্যান রিসোর্সকে যদি এডুকেট করা যায়, এনভায়রনমেন্ট, সময়, ডিজিটালাইজেশন, এই চেঞ্জের সাথে সাথে যদি এই ইনফরমেশনগুলো তাদেরকে দেয়া যায়, তাহলে তার এই সেম হিউম্যান রিসোর্স দিয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটি আনা সম্ভব। সো দ্যাট এইটা ম্যানকাইন্ডের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। সো আমার দ্বিতীয় জবে আমি ওইটা শিখতে পেরেছিলাম, ওইখানটাতে অনেক বেশি লার্নিংয়ের সুযোগ ছিল, অনেক বেশি আমি ওখান থেকে নিতে পেরেছি আমার নিজের জন্য। সো ওই লার্নিংটা আমার লাইফে
এখন আমি যে বিজনেস করছি আমি মনে করি সেই লার্নিংটা আমার এই এখনকার চলার পথের ক্ষেত্রে অনেক বেশি ইজি করে দিয়েছে। এই যে আপনাদের যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই ইন্ডাস্ট্রির বর্তমানে সবচাইতে বড় সমস্যা কোনটি, কিংবা আপনি কি সমস্যা ফেস করছেন? আসলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কম বেশি অনেক ধরনের সমস্যা থাকে। সিমিলারলি আমার ইন্টেরিয়ার আর্কিটেকচার ইন্ডাস্ট্রি তো কিছু সমস্যা আছে। তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আমাদের এখন আসলে ব্যাঙের ছাতার মতো অনেক ইন্টেরিয়ার কোম্পানি গড়ে উঠেছে এবং এখানে কোনো রেগুলেটরি কোনো বডি নাই। আমরা দেখি অন্য অনেক যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা রেগুলেটরি বডি থাকে যারা আসলে নিয়ন্ত্রণ করে যে হ্যাঁ এরা বিজনেস করার মতো এবিলিটি আছে কিনা, এই কোম্পানিতে ভালো আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার আছে কিনা, অথরাইজ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে কিনা। সো যেহেতু কোনো রেগুলেটরি বডি নাই, এই কারণে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা দেখা যাচ্ছে যে কোনো লোক, যে কোনো নর্মাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অর আর্কিটেক্ট অথবা যে কোনো কন্ট্রাক্টর ছোট্ট একটা ফেসবুক পেজ খুলেই তারা হয়তো নিজেদেরকে বড় বড় ইন্টেরিয়ার ফার্ম হিসেবে দাবি করে, হয়তো গুগল থেকে ডাউনলোড করে কিছু ছবি নিয়ে তারা এই কাজগুলো করছে। আমি বলবো এইটা অনেক বড় একটা ব্যাপার। এই কারণটাতে রেগুলেটরি বডি যেহেতু নাই, এই কারণে অনেক ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে। সো এইটা হচ্ছে মার্কেটে একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করছে। আমি বলবো এই মুহূর্তে এটা অনেক বড় একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যদি আইডেন্টিফাই করি গভর্নমেন্ট এন্ড থেকে, সেটা হচ্ছে এই ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রিতে ভ্যাট এবং ট্যাক্সেশনের যে ব্যাপারটা আছে এটা অতিমাত্রায় বেশি, যেটা আসলে খুব একটা ফিজিবল না আসলে মার্কেটের জন্য। আমরা ইন্টেরিয়ার কাজ করতে গিয়ে যখন 20% ভ্যাট দিতে হয় গভর্নমেন্টকে, তখন আমাদের পার ইউনিট সেল ভলিউম কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যখন একটা প্রোডাক্টের দাম থাকে 100 টাকা, ওখানে যদি আরও 20 টাকা অ্যাড করতে হয় শুধুমাত্র ভ্যাটের জন্য, এইটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য বার্ডেন হয়ে যায়, আমাদের ক্লায়েন্টদের জন্য বার্ডেন হয়ে যায়। সো এই জায়গাটা যদি গভর্নমেন্ট একটু চিন্তা ভাবনা করে, ইটস এ রাইজিং ইন্ডাস্ট্রি এবং আমি বলবো বাংলাদেশে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি এটা, আপকামিং মার্কেট। সো এই জায়গাটা যদি একটা রেগুলেটরি বডি গভর্নমেন্ট করতে পারে এবং ভ্যাট ট্যাক্সেশনের ব্যাপারগুলো যদি একটু টেক কেয়ার করে গভর্নমেন্ট, সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে অনেক বেশি মানে পজিটিভলি সামনের দিকে আগানো সম্ভব। আর গভর্নমেন্ট এই উচ্চ মাত্রায় ভ্যাট রাখার কারণে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ছোটোখাটো ফার্মগুলোই কিন্তু সঠিকভাবে তাদের ভ্যাটটা দিচ্ছে না। রিজন, এত বেশি ভ্যাট দিলে সে আর বিজনেস করার সুযোগ পাবে না। আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ লস করছে যেহেতু এখানে অতিমাত্রায় ভ্যাট আছে। সো এটা যদি একটা সহনশীল মাত্রায় নামিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা যারা বিজনেস করছি আমাদের জন্য অনেক বেশি ইজি হবে এবং আই ফিল তখন কোম্পানিগুলো স্বাচ্ছন্দ্যে তারা তাদের রিটার্নগুলো সাবমিট করতে পারবে। দীর্ঘ সময় ধরে আপনি এন্টারপ্রেনারশিপ জার্নিতে কাজ করছেন, তরুণরা যারা এন্টারপ্রেনার হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিংবা কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার বলে আপনি মনে করেন? আমরা গত 2-3 বছর ধরে দেখতে পাচ্ছি বাংলাদেশে এন্টারপ্রেনারশিপের একটা ক্রেজ ক্রিয়েট হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আশাবাদী যে এখনকার ইউথরা এন্টারপ্রেনার হতে যাচ্ছে। সো এন্টারপ্রেনারশিপ মানে আসলে যে কোনো একটা প্রবলেমের সলিউশন মেক করা। সো সলিউশন মেক করতে পারলে ওখান থেকে আসলে রেভিনিউটা আর্ন করা যায়। সো এইটা হচ্ছে মানে বেসিক জিনিস। সো এই জিনিসটাকে মাথায় রাখতে হলে আসলে আমাদের দেশে আমরা বলি 18 কোটি মানুষের দেশ, এত মানুষ ছোট্ট একটা জায়গায়, এখানে কিন্তু প্রবলেমের অন্ত নাই, অনেক বেশি প্রবলেম, ডে টু ডে লাইফে প্রবলেম, অনেক বেশি প্রবলেম। সো যারা এন্টারপ্রেনার হতে চায় তাদেরকে আমি বলবো তার অনেক বেশি চিন্তা করার আসলে দরকার নাই যে আমি কি করব, কি নিয়ে কাজ করবো, আমার প্রোডাক্ট কী হবে, সার্ভিস কী হবে। অনেকেই দেখি যে আইডিয়া খুঁজে পায় না। আমি তো দেখি যেদিকে তাকাই সেদিকেই প্রবলেম। সো প্রবলেম ইটসেলফ একটা বিজনেস অপরচুনিটি। সো যে কোনো প্রবলেমকে যদি প্রবলেমের সাস্টেইনেবল সলিউশন মেক করতে পারি, ওখানে কিন্তু রেভিনিউ আর্ন করা সম্ভব। সো আমি বলবো যারা এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে চায় তাদেরকে বলবো চারোদিকে একটু শান্ত হয়ে স্থির হয়ে তাকাতে, চারোদিকে যদি সে তাকাতে পারে, দেখতে পারে, তার চোখের দৃষ্টিটা যদি একটু প্রসারিত করে, সে কোনো না কোনো প্রবলেম পেয়ে যাবে। ওই প্রবলেমগুলো থেকে যেই প্রবলেমটা তার জন্য ইজিয়ার সলভ করা এবং যেই প্রবলেমটা তাকে ফেস করতে হয় ডে টু ডে লাইফে, ওটাকে যদি সে চমৎকারভাবে সাস্টেইনেবল সলিউশন আনতে পারে, দ্যাট ইজ কল এন্টারপ্রেনারশিপ। সো এই ছোট্ট জিনিসটা নিয়ে যদি যে কোনো ইউথ সামনের দিকে ফরওয়ার্ড হয়, তার এন্টারপ্রেনারশিপ জার্নিটা অনেক ইজি হবে। দেন আমি যখন একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, প্রবলেমের সাস্টেইনেবল সলিউশন আমি বের করার ট্রাই করলাম, এটাকে একটা বিজনেস মডেলে দাঁড় করালাম, দেন কিন্তু জার্নিটা খুব স্টার্ট হবে। সো এই জন্য আমি বলবো একটা প্রবলেম খুঁজে বের করতে, ওটার সলিউশন বের করতে, ওটাকে একটা বিজনেস মডেলে দাঁড় করাতে, দেন একটু একটু করে সামনের দিকে ফরওয়ার্ড হওয়া এবং একটু খেয়াল রাখতে হবে এই প্রবলেমটা সলিউশন পৃথিবীতে অন্য কেউ দিচ্ছে কিনা, একটু স্টাডি করতে হবে, একটু রিসার্চ করতে হবে কীভাবে এই প্রবলেমটাকে
সলিউশন করা যায়, ওয়ার্ল্ডের অন্য কোনো প্রান্তে সেম প্রবলেমটা আছে কিনা, বা যদি থেকে থাকে তারা কোনো সলিউশন বের করেছে কিনা, বা এমনও হতে পারে এটা একেবারে ইউনিক প্রবলেম যেটা কোথাও সলিউশন হয়নি। সেই ক্ষেত্রে র্যাশনালি চিন্তা করতে হবে আদৌ কি এই প্রবলেমটা সলভ করা সম্ভব কিনা, সলভ করা সম্ভব হলে এটা থেকে রেভিনিউ জেনারেট করা সম্ভব কিনা। সো এই ছোটোখাটো একটা বিষয় যদি একটা ইউথ মাথায় রাখে, এবং আমি বিলিভ করি এখনকার ইয়াং জেনারেশন যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট ক্রিয়েটিভ, জাস্ট প্রয়োজন তাদের একটু স্থির হওয়া, তার ক্যারিয়ার প্ল্যানটা করা যে ওকে আমি কি হতে চাই, আমি কি এন্টারপ্রেনার হতে চাই। অ্যান্সারটা যদি আসে হ্যাঁ ইয়াস, দেন একটু একটু করে জার্নিটা শুরু করা। এবং যেটা হয় কাজ করতে গিয়ে অনেক ছোটোখাটো প্রবলেম বের হয়, এই প্রবলেমটার সাস্টেনেবল সলিউশন খুঁজে বের করতে হবে। এইভাবে করে আসলে যাত্রাগুলো শুরু হয়। কেউ যদি মনে করে না সব কিছু শিখে নিয়ে সে শুরু করবে, এটা কখনো হবে না। স্টার্ট করে দিতে হবে, প্রবলেম অ্যারাইজ করবে, প্রবলেমের সলিউশন বের করতে হবে। দিস ইজ দ্য প্রসেস, আমি এটাই মনে করি। অনেকেই দেখা যায় যে সুন্দরভাবে অন্টারপ্রেনারশিপ জার্নি স্টার্ট করে, কেউ দেখা যায় যে টিকতে পারে না, অনেকে ঝরে পড়ে। এই যে অন্টারপ্রেনারশিপ জার্নির মাঝামাঝি সময় যে ঝরে পড়ে, এই ঝরে পড়ার কারণ হিসেবে আপনি কি দেখেন? আমি বলবো আমরা যদি আমাদের দেশের প্রেজেন্ট সিনারিও দেখি, অলমোস্ট 95% 6 মান্থ টু 11 মান্থের মধ্যে আসলে ঝরে পড়ছে। দিস ইজ দ্য ক্রুয়েল রিয়ালিটি। এবং আসলে যেটা হয় এই এন্টারপ্রেনারশিপ জার্নিতে যখন একটা ইউথ ড্রপ আউট হয়ে যায়, এইটা তার ক্যারিয়ারের অনেক বড় একটা সাফার করতে হয় তাকে। বিকজ একটা ইউথ যখন একটা বছর ধরে একটা আইডিয়া বা একটা বিজনেস কনসেপ্ট নিয়ে কাজ করে, যখন ওখানে সে ফেইল করে, তখন এটা মেন্টালি সে অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যায়। পরবর্তীতে সে যদি এটা ক্লোজ করে জবেও চলে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ওখানে যে সে খুব একটা ভালো করতে পারে তা না, বিকজ তার মাইন্ডসেটের মধ্যে একটা প্রবলেম ঢুকে গেছে এবং সে ফিল করে সে একটা জায়গায় ফেইলার। সো অন্য জায়গাতে সে ভালো করবে ওই মাইন্ডসেটটা থাকে না। সো এই জন্য আমি বলবো কয়েকটা বিষয় আমাদেরকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। নাম্বার 1, আমি বলবো আমি যে প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে বিজনেস শুরু করতে যাই না কেন, এটা একটু স্টাডি করে নিতে হবে আমাকে। এটার মার্কেটটা একটু রিসার্চ করে নিতে হবে, এটা মার্কেট সাইজটা কেমন, আমার বিজনেস মডেলটা অথেন্টিক কিনা, মার্কেট সার্ভে আমি যেটা করছি এটা ঠিক হচ্ছে কিনা। অনেক সময় আমরা মার্কেট সার্ভে করি বাট প্রপারভাবে মার্কেট সার্ভেটা করতে পারি না, দেন আমরা স্টার্ট করি, উইদিন ভেরি শর্ট টাইম দেখতে পারি আমি যেই রিসার্চের উপরে বেস করে মার্কেট সার্ভে করেছি পুরোটা ভুল ছিল। সো এই জায়গাগুলোতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। ইভেন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এন্টারপ্রেনারশিপ জার্নি, আমরা বলছি জার্নি, বারবার বলছি জার্নি, বাট আমরা ভুলে যাই এটা জার্নিটা মনে করি না, আমরা মনে করি এটা শর্ট ট্রিপ। সো আমরা যখন শর্ট ট্রিপ মনে করে ফেলি, এটা অনেক বড় একটা প্রবলেম। আমাকে মাথায় রাখতে হবে আমাকে লম্বা সময় ধরে যেতে হবে। একটা এন্টারপ্রেনারশিপকে সাস্টেনেবল একটা জায়গায় যেতে 3 থেকে 5 বছর সময় লেগে যায়। সো আমি যদি মনে করি ওভারনাইট আমি এখান থেকে বিজনেস গেইন করব, বা আমি সাস্টেনেবল একটা জায়গায় চলে যাব, আমি ব্রেক ইভেনে চলে যাব, প্রফিটে চলে যাব, তাহলে আমি বলবো তার জন্য আসলে এন্টারপ্রেনারশিপ জার্নি না। যে মনে করবে যে না ওকে আমার সাস্টেনেবিলিটি হয়তো এত অল্প সময় আসবে না, আমার লম্বা সময় লাগবে এখানে। সো আমি 2 বছর 3 বছর আমাকে এটার পেছনে লেগে থাকতে হবে। সো এই মেন্টালিটি মাইন্ডসেট গ্রো করে যদি এই লাইনে কেউ আসতে চায়, আমি বলবো তারা যেন এন্টারপ্রেনারশিপ লাইনে আসে। আদারওয়াইজ জব ইজ মোর সিকিউর, বিকজ আমি কাজ করব, মাস শেষে আমি স্যালারি পাবো। এবং জব করা যে খুব একটা বাজে জিনিস আমি কিন্তু এটা কখনোই বলি না, বিকজ একটা মানুষ জব করে অনেক ভালোভাবে লাইফ লিড করতে পারে। সে যেই প্রতিষ্ঠানে জব করছে সেই প্রতিষ্ঠানে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারে। বিকজ আমি যেই রোলটা নিয়ে কাজ করছি, ওই রোলটাতে যদি আমার ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষমতাটা না থাকে, আমি কিন্তু ওই জায়গাটাতে জব করলে ওখানে ভালো সাকসেস আর্ন করতে পারবো না, আমি কিন্তু এই কোম্পানিকে বিজনেস দিতে পারবো না, এন্ড অফ দ্য ডে কোম্পানিও কিন্তু আমাকে রাখবে না। সো আমি যদি লিডারশিপ ক্যাপাবিলিটিটা নিজের মধ্যে সৃষ্টি করতে পারি, ইনোভেশনটা মাথায় রাখতে পারি, দেন আমি একইভাবে যেভাবে আমি জবে ভালো করব, ঠিক একইভাবে আমি বিজনেসে আসলে ওই জায়গাটাতে ভালো করব। এই জন্য আমি বলবো ড্রপ আউট হওয়ার অন্যতম একটা বড় রিজন হচ্ছে আমরা প্রপার ওয়েতে কাজ করি না, আমরা প্রপার ওয়েটা হয়তো জানার চেষ্টা করি না। আমার খুব ইচ্ছে আছে আমি বিজনেস করব, ভালো কিছু করব, বাট শুধু ইচ্ছে থাকলে তো হবে না, প্রপার ওয়েটা আমাকে খুঁজে বের করতে হবে। আমরা সবাই জানি তরুণদের মধ্যে অনেকে তো আসলে প্রপার ওয়ে খুঁজে পায় না। প্রপার ওয়েটা খুঁজে বের করার জন্য কী করতে হবে, কিংবা আসলে কীভাবে এগিয়ে যেতে হবে, কাদের সাথে থাকতে হবে? খুব সহজ। আপনি যদি কখনো পারফিউমের দোকানের পাশ দিয়ে যান, সুন্দর স্মেল পাবেন। আপনি একটা ফুড শপের পাশ দিয়ে যাবেন, খাবারের একটা স্মেল পাবেন। ভেরি ট্রু। আপনি একটা ডাস্টবিনের পাশ দিয়ে যাবেন,
ডাস্টবিনের স্মেলটা পাবেন। Right. সাপোজ আমি এন্টারপ্রেনার হতে চাই, সো আমার ইচ্ছেটা এটা, সো আমাকে যেটা করতে হবে, যারা এন্টারপ্রেনারশিপ জার্নিটাকে নিয়ে আছে, যারা বিজনেস করছে, এই পার্টে যারা কাজ করছে, তাদের সাথে থাকার যারা চেষ্টা করতে সফলতার হবে। পথে, যারা সফলতার পথে অথবা যারা সফল হয়ে গেছে, সো তাদেরকে ফলো করতে হবে, তারা কিভাবে লাইফ লিড করছে, তারা কোন কোন স্টেপ ফলো করছে। সো এইগুলো যদি আমি মাথায় রাখি তাহলে আমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। আমার কিছু ফ্রেন্ড আছে, সো গত 10 বছর ধরে দেখি তারা হচ্ছে এন্টারপ্রেনার হতে চায়, তারা বিজনেস করবে। সো গত 10 বছর ধরেই তারা বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করছে, বাট দেখা যাচ্ছে তারা ওই এলাকার গলির মোড়ে চায়ের দোকানেই তাদের ওই আইডিয়াটা নিয়ে কাজ করছে, এবং তাদের সাথে যারা থাকছে তারাও কোনো না কোনোভাবে জব করছে। আলটিমেটলি সে খুঁজে পাবে না, দেখা যাচ্ছে ওই মাথায় এন্টারপ্রেনারশিপ, বাট 2 মাস পরে সে জবে ঢুকে যাচ্ছে, বিকজ তার ফ্রেন্ড হচ্ছে জব করছে কোথাও। সো কেউ যদি এন্টারপ্রেনার হতে চায়, ডেফিনেটলি তার সারাউন্ডিংস এ ফ্রেন্ড সার্কেলদেরকে, বিজনেসম্যান যারা আছে তাদের পাশে ওঠা বসা করতে হবে, তাহলে তার লাইফটা অনেক ইজি হবে, সে ওই জায়গা থেকে অনেক কিছু লার্ন করতে পারবে। সো আমি বলবো অবশ্যই যারা এন্টারপ্রেনার হতে চায় তাদেরকে বিজনেস কমিউনিটির সাথে ওঠা বসা করতে হবে। বিজনেস রিলেটেড অনেক ক্লাব আছে, অনেক অর্গানাইজেশন আছে, অ্যাসোসিয়েশন আছে, এসব অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হতে হবে, এই জায়গাগুলো থেকে নলেজ গ্যাদার করতে হবে। প্রত্যেকটা মানুষেরই তো আসলে একটা স্বপ্ন থাকে, ছোটবেলায় একটা স্বপ্ন থাকে, বড় হয়ে স্বপ্নটা হয়তো আরেক রকম হয়ে থাকে। আমরা জানতে চাই যে ইন্টেরিয়র স্টুডিও এর কর্ণধার কিংবা সিইও মারুফ লিয়াকতের ছোটবেলার স্বপ্ন কি ছিল? আসলে হয় কি, আমার লাইফের স্বপ্ন এক একটা সময়ে চেঞ্জ হয়েছে, যেটা আই গেস ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই হয়। ওই স্বপ্নর চেঞ্জ বিভিন্নভাবে হয়েছে। ছোটবেলায় আমার মনে হতো আমি হয়তো উঠতে পারি বা আকাশে, মানে উড়ে বেড়াবো আমি। সো এই জিনিসটা আমার মাথায় কাজ করতো যে না, আমি উড়ে বেড়াবো, পাখির মতো উড়ে বেড়াবো, বাট যেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। একটা সময় পর আমার ঘোর ভাঙলো যে না, আমি হিউম্যান বিং, সো আমার পক্ষে উড়ে বেড়ানো সম্ভব না। একটা সময় আমার স্বপ্ন হলো যে আমি হয়তো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করব, দেন ওটা অবশ্য ট্রু হয়েছে। দেন একটা সময় আমার স্বপ্ন হলো আমি হয়তো এনজিওগুলোতে কাজ করব, বাট এনিহাউ ওটা প্র্যাকটিক্যালি হলো না। দেন একটা সময় আমার স্বপ্ন হলো আমি সেলস প্রফেশনে ক্যারিয়ার গড়বো, দেন ফাইনালি ওটা হলো। দেন সেলস প্রফেশনে ক্যারিয়ার করতে করতে একটা সময় হলো যে না, আমার মনে হয় এন্টারপ্রেনারশিপ জার্নিটা আমার ভালো লাগে, আমি নিজে উদ্যোগ নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি যখন জব করতাম আমি কখনো 9টা 5টা জব করতাম না। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার জব ক্যারিয়ারে আমি সকাল 6টায়ও মিটিং ক্লায়েন্টের সাথে, আফটার ফজরের নামাজের পরে আমি মিটিং করেছি, এট দ্য সেম টাইম রাত 12টা 1টা 2টোর সময় ক্লায়েন্টের বাসায় মিটিং করেছি। সো আমি কখনো 9টা 5টা ধরে কাজ মানে করার ওইটা আমার মধ্যে ছিল না। আমার মধ্যে একটা ক্ষুধা ছিল, তাড়না ছিল যে না, আমার এইমটাকে সাকসেস করতে হবে, আমার টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে। সো এটাকে অ্যাচিভ করার জন্য ফ্রাইডে স্যাটারডে বা সন্ধ্যার পর বা অফিসের আগে সকাল, সো এই বিষয়গুলো আমার কাছে ম্যাটার করতো না। মনে হলো যে না, আমার মধ্যে এন্টারপ্রেনারশিপ লাইফের যেই বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন, আমি ফিল করলাম না আমার মধ্যে মনে হয় এটা আছে। তার মনে হলো যে আমি কেন শুরু করব না। তাই আলহামদুলিল্লাহ শুরু করলাম, এবং এখন পর্যন্ত জার্নি চলছে। লেটস সি কত দূর যাওয়া যায়। মারুফ ভাই, আমরা সিনিয়র এন্টারপ্রেনারশিপ টাইমসের আজকের এপিসোডে আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। আমরা আমাদের শোর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলা রয়েছে? দর্শকদের উদ্দেশ্যে বা যারা এন্টারপ্রেনারশিপ জার্নি স্টার্ট করতে চায় তাদের উদ্দেশ্যে আমি জাস্ট একটা কথাই বলবো, আমরা অনেক সময় প্ল্যান করে অনেকটা টাইম নষ্ট করে ফেলি। সো এই টাইমটা যাতে নষ্ট না করি, বিকজ আমি যতদিন 2 মাস যদি প্ল্যান করে টাইম নষ্ট করে ফেলি, 2 মাসে আমার আরও 5 জন কম্পিটিটর বিজনেস স্টার্ট করে দিবে, তখন আমার চলার পথটা আরেকটু হার্ডার হয়ে যাবে। সো আমি বলবো যখন আপনি মাইন্ডসেটটা ফিক্স করতে পারবেন যে আমি বিজনেস স্টার্ট করব, আমি বলবো ওই মুহূর্ত থেকে স্টার্ট করে দেন। বেসিক ক্রাইটেরিয়াগুলো একটু জানার চেষ্টা করেন, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করবেন এটা নিয়ে একটু স্টাডি করেন, একটু সার্ভে করেন, মার্কেট রিসার্চ করেন, বিজনেস মডেলটাকে স্ট্যাবলিশ করেন, দেন স্টার্ট করে দেন। কাজ করতে করতে অনেক প্রবলেম আসবে, যেটা আপনি হয়তো পেন অ্যান্ড পেপারসে কোথাও পাবেন না, বাট কাজ করতে গিয়ে ফিল্ডে নেমে এই প্রবলেমগুলোতে আপনি পড়বেন, দেন ওগুলোর লজিক্যাল সলভ করা ট্রাই করবেন। সো এই মানসিকতা যদি থাকে, যদি শুরু করে দিতে পারেন, আমি বিলিভ করি, এবং লেগে থাকতে হবে। সো লেগে থাকার মেন্টালিটি যদি থাকে, আমি বিলিভ করি এখনকার ইয়াংরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ডেডিকেটেড এবং অনেক বেশি ট্যালেন্টেড। সো তাদেরকে দিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব, এবং এন্টারপ্রেনারশিপ জার্নির মাধ্যমেই সম্ভব আমাদের এই দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। এবং আমাদের দেশে তো অনেক প্রবলেম, সো এই প্রবলেমের সলিউশন বের করতে হলে আসলে অনেক বেশি এন্টারপ্রেনার দরকার আমাদের এই দেশে।
মারুফ ভাই, আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের আজকে শোতে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আবার দেখা হবে। দর্শক, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিএনএ এন্টারপ্রেনারশিপ টাইমসের আজকের এপিসোডে। সিএনএ এন্টারপ্রেনারশিপ টাইমসের আজকের এপিসোডে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টেরিয়র স্টুডিও এর সিইও মারুফ লিয়াকত।